কালকে আমরা কোন জায়গা পর্যন্ত পড়ছিলাম? বানটা আমরা ওই 254 পৃষ্ঠার মধ্যে নিশ্চয়তা খটা ক পর্যন্ত পড়ছিলাম। আমাদের মূল পয়েন্টটা হচ্ছে যে নামরূপের সহিত নামরূপের নিশ্চয় প্রত্যয় কিভাবে হয়, এটা জানতে গিয়ে আমরা খ কালকে শেষ হয়ে গেছিল আলোচনা। হয় নাই, আমরা একটু পড়া গেছিল আর কি, একটু করে আলোচনা হয়েছিল। খ মহাভূত পরস্পর একে অপরের উপর নির্ভর, এটা আমরা জানি। এবং তদুৎপন্ন রূপেরও নিশ্চয়, এটা আশা করি সকলেই বুঝেন। মহাভূত একে অপরের উপরে নিশ্চয় করে আশ্রয় করেই উৎপন্ন হয়। আর যদি এটাকে একটু খোলসা করে বলি, এরকম পটবী ধাতু, অপধাতু, বায়ুধাতু, তেজধাতু কে কেন্দ্র করেই আর একটা ধাতুর চারটা ধাতু, তো পটবী, আপ, বায়ু, তেজ। তাহলে যে কোনো একটা প্রকাশ বা উৎপত্তি বা উপস্থিতি দেখার জন্যে আরো তিনের প্রয়োজন। ওই তিনের সহ চারের সমষ্টিতে এটার উৎপত্তি হয়, এগুলোকে আশ্রয় করেই এটা তৈরি হয়। সেজন্য এটা নিশ্চয় প্রত্যয়। এখানে মহাভূতের মধ্যেও নিশ্চয় প্রত্যয় এবং ভূতোৎপন্ন প্রত্যেকটা রূপের মধ্যেও এই নিশ্চয় প্রত্যয় অবশ্যই আছে। এটাতে আর কোনো সমস্যা নাই। আমি তো এখানে ভূতোৎপন্ন যেগুলো আমরা যে পড়ছি, চারি মহাভূত ছাড়া বাকিগুলো যে ভূত উৎপন্ন চারে রূপ। মহাভূত হচ্ছে যে ভূত, চারি মহাভূত, আর বাকিগুলো সব চারি মহাভূত উৎপন্ন রূপ। মহাভূত উৎপন্ন রূপ। তাহলে ওগুলোর নিশ্চয়ে ওই ভূত উৎপন্ন গুলো রূপেরও নিশ্চয় হয়ে উৎপন্ন হয়। আচ্ছা, তারপরে গ নাম্বারের মধ্যে আছে 6 বাস্তু। 6 বাস্তু আমরা চিনি। আর সপ্তবিজ্ঞান ধাতুর নিশ্চয়। 6 বাস্তু সপ্তবিজ্ঞান ধাতুর নিশ্চয়। 6 বাস্তু হচ্ছে যে রূপ, আর সপ্তবিজ্ঞান ধাতু হচ্ছে যে নাম। তাইলে এই 6 বাস্তুর উপরে ভিত করেই সপ্তবিজ্ঞান ধাতু তৈরি হয়। তাইলে 6 বাস্তুর উপর 6 বাস্তু হচ্ছে যে নিশ্চয়।
নিশ্চয়। সপ্তবিজ্ঞান ধাতুর। তারপরে আহার প্রত্যয়, আহার প্রত্যয়কে আহার প্রত্যয় দ্বিবিধ। এমনি নরমালি আমরা 4 প্রকার বলি আহার প্রত্যয়। 4 প্রকারকে 2 ভাগে ভাগ করা যায়। কবলীকৃত আহার আর নামাহার, এই 2 ভাগ। অথবা রূপাহারও বলা যায়, নামাহারও বলা যায়। এইভাবে রূপাহারকে উপরেরটা রূপাহার রূপাহারকে দ্বারা কবলীকৃত আহারও বলা হয়। আহার এই রূপের আহার প্রত্যয়। আমাদের যে রূপ আছে এই আহার, সেই রূপের আহার প্রত্যয় সাহায্যকারী রূপ টিকিয়ে থাকার জন্য। তারপরে নামাহার সহজাত নামরূপের আহার প্রত্যয়। এখানে কবলীকৃত আহারটার নাম হবে যে কবলীকৃত আহার এই রূপকায়ের আহার প্রত্যয়, এটা নাম না। কবলীকৃত আহার হচ্ছে যে রূপাহার। আহারকে 2 ভাগে ভাগ করা যায়, রূপাহার, নামাহার, এভাবে ভাগ করা যায়। আবার কবলীকৃত আহার, আবার নামাহার, এভাবেও বলা যায়। সেটা বলছি। কবলীকৃত আহারটা পক্ষান্তরে এই রূপাহার এবং বাকি 3টা নামাহার। তাহলে আহার প্রত্যয়টা বুঝলাম। এই আহার প্রত্যয়ের কারণে নামরূপের কারণে নামরূপ হওয়ার জন্য আহার প্রত্যয়ের এই কাজ আমরা দেখলাম না। নামাহার সহজাত নামরূপের আহার প্রত্যয়। তিনটাকে মিলে বানতে তিনটাকে মিলে সহজাত নামরূপের বলছে আর কি বানতে না। স্পর্শ আহার, তারপর চেতনা আহার, বিজ্ঞান আহার। নামাহার বলতে তিনটাকে মিলেই ধরতে হবে। হ্যাঁ, এখানে সহজাত নামরূপের আহার প্রত্যয়। সহজাত যখন যখন নামরূপ সহজাত, তখন ওই অবস্থা, ওই রূপের স্থিতি গতি এগুলো ঠিক করার জন্য বা ওগুলোকে ওই রূপ বানানোর কাজে এই নামাহার কাজ করেছে। বুঝেন নাই না? বুঝছি বানতে। বাবু না বুঝলে জিজ্ঞেস করিয়েন। তারপরে হচ্ছে যে বলে সহজাত আহার মানে একই রকম না, নামাহার সহজাত। সহজাত মানে অর্থাৎ 3টার নামাহার, স্পর্শ, বেদনা, এগুলো বলতে সহজাত মানে কি একটার সাথে একটা একই রকম নাকি? না, সহজাত মানে হচ্ছে যে সহজাত নামরূপের, সব নামরূপের না, শুধু সহজাত নামরূপের স্পেশালি এখানে উল্লেখ করা আছে, বুঝছেন? সহজাত নামরূপের আহার প্রত্যয়। সহজাত সহজাত রূপ আমরা কখন কখন দেখেছি?
মানে নামের সহিত সহজাত। কখন কখন দেখেছি রূপকে? চিত্তজ রূপ 15 প্রকার, আর প্রতিসন্ধিক্ষণে 19 প্রকার কর্মজ রূপ। ওই তখন হচ্ছে যে এটা সহজাত। ওই সহজাত ক্ষণে এই আহার নামাহার হচ্ছে যে আহার প্রত্যয়। তারপরে ইন্দ্রিয় প্রত্যয় ত্রিবিধ। পঞ্চপ্রসাদ, পঞ্চপ্রসাদ রূপ পঞ্চবিজ্ঞানের ইন্দ্রিয় প্রত্যয়। তাহলে আমরা পঞ্চপ্রসাদকে ইন্দ্রিয় বলি তো, চক্ষু ইন্দ্রিয়, শ্রোত ইন্দ্রিয় আদি, আমরা ওগুলোকে ইন্দ্রিয় বলি। তাহলে পঞ্চপ্রসাদ এটাকে আমরা আবার রূপও বলি, রূপ। তারপরে পঞ্চবিজ্ঞান, পঞ্চপ্রসাদ রূপ পঞ্চবিজ্ঞানের ইন্দ্রিয় প্রত্যয়। তারপরে রূপ জীবিত ইন্দ্রিয়, মহাবোধ উৎপন্ন রূপের ইন্দ্রিয় প্রত্যয়। আমরা রূপের জীবিত ইন্দ্রিয় চিনি না? কালকে আমরা আলোচনা করছিলাম। হ্যাঁ বান্তে, রূপজীবিত ইন্দ্রিয়। হ্যাঁ, রূপজীবিত ইন্দ্রিয় ভূতোৎপন্ন রূপের ইন্দ্রিয় প্রত্যয়। বান্তে এখানে ওই উপরটা পঞ্চপ্রসাদ রূপ পঞ্চবিজ্ঞানের ইন্দ্রিয় প্রত্যয়। তো এখানে পঞ্চপ্রসাদ মানে রূপ হচ্ছে যে এখানে রূপের ইন্দ্রিয় হচ্ছে চক্ষু প্রসাদ, রূপ ইন্দ্রিয় মানে রূপ ইন্দ্রিয় চক্ষু প্রসাদ। আর এখানে নাম ইন্দ্রিয় হবে যে চক্ষু বিজ্ঞান যেগুলো আমরা ইত্যাদি, এগুলো আমরা বিজ্ঞান আদি। আমরা পঞ্চ প্রসাদকে আবার পঞ্চ ইন্দ্রিয় বলি না? হ্যাঁ বান্তে, ওই সূত্র ধরে, বুঝছেন? পঞ্চপ্রসাদ রূপ, আবার এগুলোকে আমরা পঞ্চ ইন্দ্রিয় বলি, ওগুলো ইন্দ্রিয়ত্ব করে বিদায়। তাহলে ওই ইন্দ্রিয় প্রত্যয় কিভাবে? নাম রূপের সহিত নামরূপ। তাহলে পঞ্চপ্রসাদ রূপ পঞ্চবিজ্ঞানের ইন্দ্রিয় প্রত্যয়। ওই পঞ্চপ্রসাদ রূপের কারণে পঞ্চবিজ্ঞান সৃষ্টি হয় না? সৃষ্টি হয়। এই জন্য এই ইন্দ্রিয় হিসাবে সাহায্য করে, প্রত্যয়তা করে, ইন্দ্রিয় প্রত্যয় হিসেবে সাহায্য করে। রূপ জীবিত ইন্দ্রিয় ভূতোৎপন্ন রূপের ইন্দ্রিয় প্রত্যয়।
রূপ ও জীবিত ইন্দ্রিয় আমরা চিনি। ভূতোৎপন্ন রূপের মধ্যে ও ইন্দ্রিয়ত্ব করে, ইন্দ্রিয় প্রত্যয় হিসাবে কাজ করে। ভূতোৎপন্ন রূপ 4 বাদ দিলে বাকি 24টা, ওই 24টার মধ্যে রূপের জীবিত ইন্দ্রিয়। তো বান্ত এখানে নাম এবং রূপের কিভাবে ইয়ে করবে যে এটা রূপ জীবিত ইন্দ্রিয় ভূতোৎপন্ন রূপের ইন্দ্রিয় প্রত্যয়। জীবিত ইন্দ্রিয় রূপ জীবিত ইন্দ্রিয়, তাহলে এদিকে আমরা রূপ তো জীবিত দেখলাম। ইন্দ্রিয় রূপ জীবিত ইন্দ্রিয় আমরা সর্বচিত্ত সাধারণ জীবিত ইন্দ্রিয় দেখছি। হ্যাঁ, আচ্ছা। তাইলে তারপরে এরপরে দেখেন ভূতোৎপন্ন রূপের জীবিত ইন্দ্রিয়, ভূতোৎপন্ন রূপের ইন্দ্রিয় প্রত্যয়। তাহলে ভূতোৎপন্ন রূপ কি কি আছে, এগুলোর মধ্যে আবার নামরূপ আছে কিনা দেখেন খেয়াল করে। আছে? না পাইলে আবৃত্তি করেন, তারপরে পেয়ে যাবেন বাকি 24টা। আচ্ছা, চোখ বাকি 24টা হচ্ছে যে চক্ষু প্রসাদ, শ্রোত প্রসাদ, ঘ্রাণ, জিহ্বা, কায় প্রসাদ। তারপর গোচর রূপের মধ্যে রূপ, শব্দ, গন্ধ, রস, এগুলো গোচর রূপের মধ্যে। তারপর ভাবের মধ্যে স্ত্রী ভাব, পুরুষ ভাব। হৃদয়ের রূপের মধ্যে হৃদয় বাস্তু। তারপর জীবিত, তো এটা জীবিত রূপের মধ্যে জীবিত ইন্দ্রিয়। তো তাহলে একটা পাইলে তো আপনার আর ইয়ে হয়ে গেছে না? হ্যাঁ, একটা পাইছে। হ্যাঁ, বানবে। তারপরে এরপরে আছে কবলীকৃত আহার, পরিচ্ছেদ রূপ আকাশ, তারপর বিজ্ঞপ্তি, কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি, তারপর বিকার রূপ, লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা। কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি, এগুলোর মধ্যেও কি? এগুলোর মধ্যেও নাম, চিত্তজ, চেতন, চিত্তজ। তারপর হচ্ছে বিকার রূপ হচ্ছে লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা। তারপরে আর লক্ষণ রূপের মধ্যে উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা। তারপরে আর নাই 24টা। তারপর হচ্ছে যে অরূপ ইন্দ্রিয় সমূহ, সহজাত নামরূপের ইন্দ্রিয় প্রত্যয়। অরূপ ইন্দ্রিয় কি কি আছে বের করতে পারবেন? অরূপ ইন্দ্রিয় আমরা দ্বাবিংশতি ইন্দ্রিয় পড়ছিলাম। দ্বাবিংশতি ইন্দ্রিয়ের মধ্যে 28 প্রকারের রূপের মধ্যে যেগুলোতে ইন্দ্রিয় শব্দ আছে ওগুলো ইন্দ্রিয়, মানে যেগুলো ইন্দ্রিয়ত্ব করে ওগুলো ইন্দ্র আর কি, বুঝছেন? আর বাকি যেগুলো আছে এগুলো অরূপ ইন্দ্রিয়, রূপ না। অরূপ ইন্দ্রিয়। আচ্ছা, এখন বোঝা গেছে? 22টার মধ্যে বানতে দ্বাবিংশতি না এমনি ইন্দ্রিয় কত প্রকার? 22 প্রকার। 22 প্রকারের মধ্যে আপনি ওগুলো পড়লে বাইরে হয়ে যাবে কোনটা রূপ আর কোনটা অরূপ। আবৃত্তি করেন শিল্পী বড়ুয়া। আচ্ছা, বলতে 1 চক্ষু, 2 সূত্র, 3 ঘ্রাণ, 4 জিহ্বা, 5 কায়, 6 স্ত্রী, 7 পুরুষ, 8 জীবিত, 9 মন, 10 সুখ,
11 দুঃখ, 12 সমনস্য, এই 13 সুখ দৌমনস্য, দুঃখ সমনস্য এগুলো রূপ না অরূপ? সমনস্য, দৌমনস্য, সুখ দুঃখ সমনস্য দমনস্য এগুলো রূপ না অরূপ? সুখ দুঃখ এগুলো এগুলো অরূপ, অরূপ হবে না বান্ধব? অরূপ, হ্যাঁ, এগুলো তো রূপ অরূপ। না তো। হ্যাঁ। তারপরে 15 শ্রদ্ধা, 16 বীর্য, 17 স্মৃতি, 18 সমাধি, 19 প্রজ্ঞা, 20 অজ্ঞাতকে জানিব এই চিন্তা, 21 লোকাত্তর জ্ঞান, 22 লোকাত্তর জ্ঞানী। এই লোকোত্তর জ্ঞান লোকোত্তর জ্ঞানী এগুলো সবগুলো কি? অরূপ ইন্দ্রিয়। অরূপ, অরূপ ইন্দ্রিয়। হ্যাঁ। আচ্ছা। তারপরে শিল্পী বড়ুয়া আপনি এগুলো আলাদা করেন, দুই সাইডে রূপ ইন্দ্রিয় অরূপ ইন্দ্রিয় করে আলাদা করেন, করে তারপরে গ্রুপে পাঠিয়ে দেন। তাইলে অরূপ ইন্দ্রিয় সমূহ সহজাত নামরূপের। সহজাত নামরূপ বলতে কিছুক্ষণ আগে আমরা বলছি না, নামরূপের হ্যাঁ। ইন্দ্রিয় প্রত্যয়। তাহলে এই অরূপ অবস্থা সমূহ, অরূপ ইন্দ্রিয় সমূহ ওই সহজাত নামরূপের সহজাত নামরূপ বলতে প্রতিসন্ধিগণে যেগুলো প্রতিসন্ধিক্ষণ এবং চিত্তজ রূপ, কর্মজ চিত্তজ রূপ, কর্মজ। প্রতিসন্ধিক্ষণের কর্মজ রূপ আর অন্যান্য সময় চিত্তজ রূপ। চিত্তজ সহজাত নামরূপের ইন্দ্রিয় প্রত্যয়। তাহলে পরিষ্কার হয়েছে? হ্যাঁ বান্ধব, পরিষ্কার। তারপর হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বারটা হচ্ছে যে প্রতিসন্ধিক্ষণে হৃদয় বাস্তু বিপাক চিত্তের সহজাত হইয়া এবং চিত্ত চৈতসিক সহজাত রূপের সহজাত হইয়া বিপ্রযুক্ত প্রত্যয়। বিপ্রযুক্ত প্রত্যয় মনে আছে? বিপ্রযুক্ত প্রত্যয় হচ্ছে যেমন এখানে আপনার যেমন নাম আলাদা জিনিস, রূপ আলাদা জিনিস, কিন্তু হইলেও এই দুইয়ের সম্মিলনে হ্যাঁ নাম রূপ। ওই যেসব চৈতসিক আলাদা কিন্তু একে অপরকে সাহায্য করে। বিপ্রযুক্তটা হচ্ছে এরকম। নাম এবং রূপ দুইটা এগুলো কখনো সংযুক্ত হয় না। নামের সঙ্গে রূপের কোনো সংযুক্তি হয়? কখনো হবে? না, হবে না। এটা দুই বিষয়, কিন্তু হইলেও এগুলো নাম রূপ উৎপত্তিতে সহায়তা করে, সাহায্য করে। এই জন্য বিপ্রযুক্ত প্রত্যয় বিযুক্ত থেকেও আলাদা আলাদা বিষয় হয়েও এই নাম রূপ উৎপত্তিতে সাহায্য করে। এই জন্য বিপ্রযুক্ত প্রত্যয়। এই বিপ্রযুক্ত প্রত্যয় 3 প্রকার। 3 প্রকারে নামের সহিত নামরূপের সহিত নামরূপের প্রত্যয়তা করে। ক নম্বরে আছে প্রতিসন্ধিক্ষণে হৃদয় বাস্তু। প্রতিসন্ধিক্ষণে হৃদয় বাস্তু বিপাক চিত্তের সহজাত হইয়া, ওই বিপাক চিত্তের সহজাত হয় প্রতিসন্ধিক্ষণে ওই হৃদয় বাস্তু। বুঝছেন? হ্যাঁ। তাইলে প্রতিসন্ধিক্ষণে হৃদয় বাস্তু বিপাক চিত্তের সহজাত হইয়া এবং চিত্ত চৈতসিক সহজাত রূপের
সহজাত হইয়া বিপ্রযুক্ত প্রত্যয়। বুঝছেন পুরা? বানটা এখানে প্রতিসন্ধিকণে হৃদয় বাস্তু বিপাক চিত্তের সহজাত হইয়া। প্রতিসন্ধিকণে এই হৃদয় বাস্তু কি বিপাক চিত্তের সহজাত হয়? হয়। সহজাত হইয়া এবং আরো কি আছে? এবং চিত্ত চৈতসিক সহজাত চিত্ত চৈতসিক সহজাত রূপের সহজাত হইয়া বিপ্রযুক্ত হয়। বুঝছেন এখন? চিত্ত চৈতসিক বলতে এখানে আমরা সর্বচিত্ত সাধারণ আমরা যেটা কালকেও বললাম, আলোচনা করলাম ওভাবে আর কি। তাইলে এই সহজাত হইয়া সহজাত রূপের সহজাত হইয়া বিপ্রযুক্ত প্রত্যয়। বুঝছেন? তাহলে ওই যে নামরূপ আসলো, নামরূপের এগুলো বিযুক্ত অবস্থা কিন্তু যৌথতা ইয়ে করে। প্রথমটা যেমন হৃদয় বাস্তু, হৃদয় এটা রূপ, হৃদয় বাস্তু এটা রূপ না? বিপাক চিত্ত রূপ, বিপাক চিত্ত কিন্তু নাম। তাহলে এটা নাম রূপ। তারপরে এর পরবর্তীতে এই নাম রূপ কি করতেছে? চিত্ত চৈতসিক এবং সহজাত রূপের চিত্ত চৈতসিক সহজাত রূপের সহজাত প্রত্যয় হইয়া বিপ্রযুক্ত প্রত্যয়। তাহলে পরিষ্কার হয়ে গেছে। উপাসক জ্ঞানচন্দ্র সিংহ বুঝতেছেন? মানতে বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে খ হচ্ছে যে পশ্চাৎজাত চিত্ত চৈতসিক পূর্বজাত এই কায়া পশ্চাৎজাত হইয়া বিপ্রযুক্ত হয়। আমরা পশ্চাৎজাত প্রত্যয় দেখছি যে মানে পরে জন্ম নিয়ে ওই আগের, এখানে পূর্বজাত তো আছে, মানে আগের কায়াকে সাহায্য, মানে আগে আমাদের দেহ তো আগে জন্ম হয়েছে, কিন্তু পরবর্তীতে এই দেহকে টিকিয়ে রাখার জন্য যে যে বিষয়গুলো কাজ করে এই দেহকে টিকিয়ে রাখার জন্য ও ভূমিকা রাখে, এগুলোকে বলা হয় পশ্চাৎজাত প্রত্যয়। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা পশ্চাৎজাত প্রত্যয় যখন পড়ছিলাম তখন এটা আমাদের জানা আছে। এখানে বলা হচ্ছে যে পশ্চাৎজাত চিত্ত চৈতসিক পূর্বজাত কায়ার পশ্চাৎজাত হইয়া বিপ্রযুক্ত প্রত্যয় হয়। বুঝছেন? মানে এটা এরকম হবে না, মানে পরে যে মানে পূর্বে কায়া জন্ম হয়েছে, পূর্বে কায়া জন্ম হওয়ার পরে পশ্চাৎজাত চিত্ত চৈতসিক ওই পরে জন্ম, যেটা আগে জন্ম হয়েছে এটা পরে জন্ম হয়েছে, যে ওইটা আগে জন্মকে মানে সাহায্য করতেছে। পূর্বজাত এই কায়ার, মানে আমাদের এই কায়াটা তো পূর্বে জন্ম হয়েছে, এই জন্য পূর্বজাত এটা। তারপরে পরে চিত্ত চৈতসিক জন্ম হয়ে, পরে চিত্ত চৈতসিক জন্ম হয়ে এই বিপ্রযুক্ত জিনিস কিন্তু এটা, কিন্তু বিপ্রযুক্ত হইয়াও বিপ্রযুক্ত ভাবে এ সাহায্য করতেছে কাকে? এই কায়াকে, পূর্বজাত কায়া। এখানে বিপ্রযুক্ত প্রত্যয়। বলেন। যখন প্রথমটি হয় তখন আমাদের মানে প্রতিসন্ধি চিত্ত এবং রূপ উৎপন্ন হয়। এখন এই প্রতিসন্ধি চিত্তে চিত্ত চৈতসিক বিশেষ করে হয়তো লোভ যৌবন চিত্ত, এটার কারণে নাকি হয়, এটা কি একটা
একটা টার্ম আছে। তো ওই সময় কি চিত্ত চতুর্শিকের মধ্যে চিত্ত হয়তো বা একটা থাকতে পারে, কিন্তু চতুর্শিকই সবগুলো থাকে ওই সময়টাতে। আর আরেকটা যেমন বিষয় হচ্ছে গিয়ে যেমন বিপাক বিজ্ঞান, আমরা প্রতিসন্ধিক্ষণকে এটা বিপাক বিজ্ঞান তো বলতেছি না। তো বিপাক বিজ্ঞানের মধ্যে আমরা বিপাক বিজ্ঞানগুলো পড়েছি না, এবং ওই বিপাক বিজ্ঞানের চৈতসিক সম্পর্কেও ওই বিপাক বিজ্ঞানে কি কি চৈতসিক থাকতে পারে, থাকবে, এটা একটা মোটামুটি আইডিয়া আমাদের এখন আছে না? আছে? পড়া হয়েছিল, নোট করা হয়েছিল। অর্থাৎ আপনি এখানে কি বলতে চাচ্ছেন, মূলত কি আপনি বলতে চাচ্ছেন যে এখানে কি সর্বচিত্ত সাধারণ চৈতসিকই শুধু থাকে, নাকি আরো অন্যান্য চৈতসিকও থাকে, এটা জানতে চাইছেন না? আরো অন্যান্য চৈতসিকও থাকে, আর এটা প্রমাণস্বরূপ আমি এই জন্য বলছি যে প্রতিসন্ধি চিত্তক্ষণ মানে হচ্ছে যে বিপাক বিজ্ঞান। আর বিপাক বিজ্ঞানগুলো কোত্থেকে আসলো? 19 প্রকার প্রতিসন্ধি সহ, আমরা বিশেষ করে অন্যগুলোর দরকার নেই, 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান কথা এখানে আলোচনা করলেই হয়ে যাচ্ছে। তাইলে 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানগুলো আপনি একটু চোখ হাঁটিয়ে দেখেন, ওখানে কোন কোন চৈতসিকের অবস্থান থাকবে। এখন বুঝে গেছেন না? সুতরাং ওই সময়ে কোনো শুধু সর্বচিত্ত সাধারণ চৈতসিক নয়। আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে আমরা কয়েক লাইন উপরে সহজাত করছি, রূপ এবং প্রতিসন্ধি চিত্ত সহজাত। এখন পরবর্তীতে এখানে এসে বিপ্রযুক্ত করতে মধ্যে হচ্ছে পশ্চাৎ চিত্ত চৈতসিক, পূর্বজাত এই কায়ের পশ্চাৎ হয়ে বিপ্রযুক্ত করতে। তাহলে যেখানে আমরা দেখছি প্রতিসন্ধি চিত্ত এবং রূপ একসাথে উৎপন্ন হচ্ছে, এবং যেহেতু প্রতিসন্ধি চিত্তের মধ্যে চিত্ত এবং চৈতসিক থাকতেছে, এটা এই বিষয়টা কেন আসছে যে পশ্চাৎ চিত্ত ওইখানে হচ্ছে যে সহজাত, ওইখানে সহজাত, কিন্তু এর পরবর্তী ক্ষণে এ পরে উৎপন্ন হইও এই দেহকে কন্টিনিউ রক্ষা করে যাচ্ছে না। আমাদের নামাহার বুঝলে হয়ে যাচ্ছে। নামাহার 3টা না? বুঝেন নাই না? আরেকটু বিস্তারিত আমার দেহ উৎপত্তি ক্ষণে বা কর্মজরূপ উৎপত্তির ক্ষণে তখন চিত্ত, নাম এবং রূপের যৌথ অবস্থান একসঙ্গে জন্ম হয়েছে। এটাকে আমরা কি বলছি যে সহজাত। তখন সহজাত, কিন্তু পরবর্তীতে এই রূপকে কন্টিনিউ রাখার জন্যে আমাদের কবলীকৃত আহার যেভাবে কাজ করতেছে, আরো 3 প্রকার নামাহারও কাজ করে যাচ্ছে না? এই দেহকে বাঁচিয়ে রাখার জন্য 4 প্রকারের আহারের প্রয়োজন হয় কি? আচ্ছা, হ্যাঁ, এখন বুঝতে পারছি। তাইলে ওই 3 প্রকার আহার তো নরমালি নামাহার। তাইলে এটা পরে উৎপত্তি হয়ে পরে সৃষ্টি হয়ে এটাকে পূর্বের বিষয়টাকে সাহায্য করতেছে না? হ্যাঁ, বুঝতে পারছি। অর্থাৎ ওই সময় যেটা মানে রূপ যেটা হয়েছে এবং এটা মানে প্রতি সেকেন্ডে এটা উৎপত্তি ধ্বংস হয়ে যাচ্ছে, ওটা আরেক হিসাব। ওটা তো আমাদের মনে মনে আছে, ওটার হিসাব আলাদা, এখানের হিসাব এখানে আলাদা। ঠিক এই পরবর্তী সময়গুলো তো আমাদের চিত্তের মধ্যেও ঠিক সেই বিষয়গুলো হচ্ছে। হ্যাঁ, হচ্ছে।
হয়ে হয়ে তো সে এত কিছু হওয়ার মধ্য দিয়েও কিন্তু এই দেহকে কিন্তু ও প্রতিপালিত করে যাচ্ছে। এইভাবে এটা হচ্ছে। তারপরে এর পরেরটা প্রবর্তনের সময় 6 বাস্তুরূপ সপ্ত বিজ্ঞান ধাতুর পূর্বজাত হইয়া বিপ্রযুক্ত প্রত্যয় হয়। প্রবর্তনের সময়ও ওই 6 বাস্তুরূপ হৃদয় বাস্তু সহ আর সপ্ত বিজ্ঞান ধাতু উৎপন্ন হওয়ার জন্যে উৎপন্ন হয়ে সপ্ত বিজ্ঞান ধাতুর পূর্বজাত প্রত্যয়, এটা বাস্তুরূপ। আমরা গড় মধ্যে পশ্চাৎজাত প্রত্যয় আলোচনা করে ফেলছি, এখানে আবার পূর্বজাত আসলো কেন? ঠিক আছে, পূর্বজাত হইয়া বিপ্রযুক্ত প্রত্যয় হয়। এটা হচ্ছে যে পশ্চাৎজাত হইয়া বিপ্রযুক্ত প্রত্যয় হয়, এটা পূর্বজাত হইয়াও বিপ্রযুক্ত প্রত্যয় হয়। দুইটা দুই বিষয়। এখানে প্রবর্তনের সময় 6 বাস্তুরূপ, প্রথমে তো আমাদের 6 বাস্তু হয়ে তারপর সপ্তবিজ্ঞান ধাতুটা মানে উৎপন্ন হতে পারে। তো সেজন্য এখানে সেজন্য ওই পূর্বজাত হইয়া বিপ্রযুক্ত প্রত্যয় দিছে, মানে সপ্তবিজ্ঞান ধাতুটা হচ্ছে পূর্বজাত হয়ে আর কি ওই 6 বাস্তুরূপকে সাহায্য করতেছে। দীপন বাবু বুঝছে? বুঝছি। ভান্তে সপ্তবিজ্ঞান ধাতু কোনগুলো? উপাসক দীপেন বাবু সংক্ষিপ্তভাবে সপ্তবিজ্ঞান ধাতু আবৃত্তি করেন, লম্বা করে না, সংক্ষিপ্তভাবে। পঞ্চবিজ্ঞান মানে কুশল কুশলের সবগুলো মিলে একটা ওই পঞ্চ বিজ্ঞানের চক্ষু বিজ্ঞান, শ্রোত্র বিজ্ঞান, গ্রাম বিজ্ঞান, জীব বিজ্ঞান, কায় বিজ্ঞান, এগুলো একটা একটা করে 5টা। আর তারপর মহাধাতুর একটা আর মহাবিজ্ঞান ধাতুর একটা, এই 7টা। উপাসক জ্ঞান সিংহ বুঝছেন? ঠিক আছে, ভান্তে ওই যে মনোবিজ্ঞান আর মনোধাতু ওইখানে 2টা হচ্ছে, ওইটার জন্য মিলাতে পারছিলাম। মনোধাতু ত্রিককে 1 বলা হয়। মনোবিজ্ঞান, পুরো মনোবিজ্ঞান ধাতু যতগুলো আছে সবগুলোকে 1 বলা হয়, আর দ্বিপঞ্চ বিজ্ঞানকে শুধু 5 বলা হয়। এগুলোকে পঞ্চবিজ্ঞান ধাতু, এই সপ্তবিজ্ঞান ধাতু। হ্যাঁ বলে। কালকে আমরা যেটা ওই ধর্মায়তন বলছিলাম, ধর্ম আলম্বন, মানে ধর্ম আলম্বন তো মানে একই না? হ্যাঁ, এটা ওই 247 পৃষ্ঠার মধ্যে আছে বানতে, ওই 52 প্রকার চৈতসিক আর 16 প্রকার সূক্ষ্মরূপ, আর একটা আছে নির্বাণ। 69টা হচ্ছে 69 প্রকার হচ্ছে ধর্মায়তন। লিখে রাখেন আলাদা করে, বই থাকলে হবে না। হ্যাঁ লিখছি, আমি আর মনে ছিল না বানতে, লিখে রাখছি। এটা 247 পৃষ্ঠার মধ্যে আছে। পৃষ্ঠা সহ লেখিয়েন, ইয়াতে লেখার সময়, নোটের মধ্যে লেখার সময় পৃষ্ঠা সহ লিখবেন। হ্যাঁ বানতে।
তারপর হচ্ছে যে অস্থি অভিগত প্রত্যয় পঞ্চবিধ। উপাসক বিধুভূষণ বড়ুয়া এটা একটু পড়েন। অস্থি ও বিগত প্রত্যয় পঞ্চবিধ এটা একটু করে পড়েন। অস্থি ও অভিগত প্রত্যয় পঞ্চবিধ। সহজাত, পূর্বজাত, পশ্চাজাত, কপলকিতাহার ও রূপ জীবেন্দ্রীয়। সহজাত, পূর্বজাত, পশ্চাজাত আর রূপ জীবেন্দ্রীয় সহ কবলি আহার। অস্থি অভিগত হয় এই পঞ্চাকার। এই 24 প্রকার প্রত্যয়কে নিত্যোক্ত 4 প্রকার প্রত্যয়ে পরিণত করা যায়। আলম্বন, উপনিশ্রয়, কর্ম, অস্থি। এই প্রত্যয় বর্ণনার সর্বত্র। সহজাত রূপ বলিতে সর্বদা দ্বিবিধ সহজাত রূপ বলিতে হইবে। প্রথমত প্রবর্তনের সময় চিত্ত সমুত্থান রূপ এবং প্রতিসন্ধির সময় কৃতত্ব রূপ, পূর্বজন্মকৃত কর্ম দ্বারা উৎপন্ন রূপ। স্মারক গাথা। ত্রিকাল সম্ভূত ধর্ম কিংবা কালমুক্ত, দেহস্থ বা বাহিরস্থ, কৃত বা অকৃত আছে স্থিত যত ধর্মলোকে লোকান্তরে প্রজ্ঞপ্তি বা নাম রূপ এই 3 আকারে। সেই সমুদয় ধর্ম পঠান মাজারে প্রত্যয়ের অন্তর্ভুক্ত 24 প্রকারে। বান্তে হয়েছে হয়েছে, আর লাগবে না। প্রজ্ঞপ্তি পড়বো না, আর লাগবে না, হয়েছে। তাহলে অস্থি ও অভিগত প্রত্যয় হচ্ছে যে 5 প্রকার। সহজাত, পূর্বজাত। সহজাত অস্থি প্রত্যয়, পূর্বজাত অস্থি প্রত্যয়। উপাসিকা বুঝতেছেন সরাসরি? সহজাত অস্থি প্রত্যয় বললে বুঝেন? বান্তে সহজাত অস্থি হলে এখানে মানে অস্থিত্ব তো আমরা পাইছি মানে আছে বা মানে সহজাত হইয়া থাকা। তো সহজাত বলে একসাথে মানে থাকে। পূর্বজাত হইয়া থাকা, পূর্বজাত হইয়া থাকা, তারপর পশ্চাৎজাত হইয়া পরে হয়ে পূর্বজাত মানে আগে হয়ে থাকা, মানে আগে জন্ম হয়ে, আর পশ্চাৎজাত মানে পরে জন্ম হয়ে একসাথে থাকা, মানে এরকম। আর কবলীকৃত আহার ও রূপজীবিত ইন্দ্রিয়, এগুলো অস্থি এবং অভিগত দুটোটার সঙ্গে এভাবে মিলাইলে হয়ে যাবে, এখন যেভাবে মিলানো হয়েছে। হ্যাঁ, তাহলে এই 5 প্রকার সহজাত, পূর্বজাত, পশ্চাৎজাত আর রূপ জীবিত ইন্দ্রিয় সহ কবলী আহার অস্থি অভিগত হয় এই 5 আকারে। ওই যেভাবে এখন বলছি, হ্যাঁ, 5 আকারে অস্থি কবলীকৃত আহার
কবলিকৃত আহার এটা কিভাবে একসাথে মানে কবলীকৃত আহার এই নামরূপ উৎপত্তিতে এটা যখন আমরা আহার করি, এটার অস্তিভাব যখন থাকে, আছে ভাব যখন থাকে, আছে ভাব থাকা অবস্থাতে এই নামরূপ সৃষ্টিতেও কাজ করে কিনা বুঝছেন এখন? এবং রূপজীবিত ইন্দ্রিয় রূপজীবিত ইন্দ্রিয় তো থাকে সেম আর কি, নাম এবং রূপের মধ্যে। কঠিন কিছু না, এমনি সোজা। তাহলে এই দুটোটাকে একসঙ্গেই এখানে এভাবে লেখা হয়েছে, নিচে আলোচনা আছে দেখেন। এই 24 প্রকার প্রত্যয়কে নিম্নোক্ত 4 প্রকার প্রত্যয়ে পরিণত করা যায়। এটা আমরা আগেই জেনে আসছি একদম। 4 প্রকার প্রত্যয় কিভাবে আনা যায় আমরা আগে জেনে আসছিলাম না? আলম্বন, উপনিশ্রয়, কর্ম, অস্থি। এখানে আমরা অস্থি পড়তেছি যে, বুঝছেন না? অস্থি এবং অভিগত। তাইলে পুরো 24টাকে 4টার মধ্যে নিয়ে আসা যায়। কোন সে 4টা? আলম্বন, উপনিশ্রয়, কর্ম, অস্থি, এই 4টাতে। মনে আছে? এটা আগে পড়ছিলাম। এই প্রত্যয় বর্ণনার সর্বত্র সহজাত রূপ। এই প্রত্যয় বর্ণনার সর্বত্র সহজাত রূপ। এখানে আমরা যতবার সহজাত রূপ পড়ছি আমরা তো বুঝেই গেছি না? বলতে সর্বদাই সহজাত রূপ বুঝিতে হইবে। সহজাত রূপ, দ্বিবিধ সহজাত রূপ বুঝিতে হইবে। প্রবর্তনকালে চিত্ত সমুত্থান বা চিত্তজ রূপ, আর প্রতিসন্ধির সময়ে কর্মজ রূপ। তাইলে প্রজ্ঞপ্তি কি পরে যাওয়া দরকার? আমরা আগে কতগুলো পড়া ফেলে আসছিলাম যে, এখানে প্রজ্ঞপ্তিটা শেষ করে ফেললে তারপর ওইখানে একেবারে ওইটা তো প্রস্থান নীতির ওই সংখ্যাপত্র আছে যে মানে 276 না 78 পৃষ্ঠার মধ্যে আছে আর কি। প্রজ্ঞপ্তিটা শেষ করে ফেলতে হবে এখানে। তারপর আমরা যা পড়ছি এগুলো প্রত্যয় সংগ্রহের সংখ্যাপত্র বর্ণনার মধ্যে আরো বিস্তারিত একটু আলোচনা থাকবে, ওটা একটু ইয়ে করলে আরো পরিষ্কার হবে। উপাসক বিধুভূষণ বড়ুয়া পড়েন প্রজ্ঞপ্তি। প্রজ্ঞপ্তি, রূপ নাম প্রজ্ঞপ্তি এই ত্রিবিধের মধ্যে রূপ দেহরূপ স্কন্ধ মাত্র এবং নাম চিত্ত চৈতসিক সংখ্যাত 4 অরূপ স্কন্ধ ও নির্বাণ। কিন্তু নাম ব্যতীত অবশিষ্ট প্রজ্ঞপ্তি দ্বিবিধ, বচনীয় ও বাচক। উহা কি প্রকারে? পর্বত, ভূমি ইত্যাদি প্রজ্ঞপ্তি মাত্র। তাহারা মহাভূতের পরিবর্তিত আকার অনুসারে নাম প্রাপ্ত হইয়াছে। সেইরূপ গৃহ, রথ, শকট প্রভৃতি ও প্রজ্ঞপ্তি দ্রব্য
সোমবারের বিশেষ আকারে সন্নিবেশ হইতে নাম প্রাপ্ত হইয়াছে। পুরুষ, উদ্গল ইত্যাদিও প্রজ্ঞপ্তি। পঞ্চস্কন্ধে বিভিন্ন অভিব্যক্তি। দিক, কাল ইত্যাদিও প্রজ্ঞপ্তি। চন্দ্র সূর্যের আবর্তনাদিতে নির্ভর করিয়াই নামকরণ হইয়াছে। কূপ, গুহা ইত্যাদিও প্রজ্ঞপ্তি। রূপ কলাপের অস্পষ্টতা মাত্র। কীট নিমিত্তাদিরও প্রজ্ঞপ্তি। সেই ভূত নিমিত্তে ভাবনা বিশেষ হইতে নাম প্রাপ্ত হইয়াছে। পারমার্থিক ভাবে ঈদৃশ প্রভেদ আদি বিদ্যমান না থাকিলেও ইহারা মহাভূতাদি পরমার্থ সমূহের ছায়াকারে চিত্তোৎপত্তির আলম্বন হয়। পরমার্থ ধর্মের সেই ছায়া বিশেষ গৃহীত হয়, আলম্বিত হয়, নির্ধারিত হয় এবং অর্থ প্রজ্ঞপ্তি নামে অভিহিত হয়। কারণ ইহা পরিকল্পিত, পরিগণিত, নাম সম্বন্ধিত, ব্যবহারে পরিব্যক্ত। পরমার্থ সম্বন্ধে এই প্রকার ধারণার নাম অর্থ প্রজ্ঞপ্তি। কারণ ইহা বাক্য শব্দ বা চিত্ত দ্বারা প্রজ্ঞাপ্তিত। ঠিক আছে, এদূর পর্যন্ত বাচক লাগবে না। জীবনবাবু বুঝতেছেন এগুলো? বুঝতেছেন? সংজ্ঞা না বলতে হ্যাঁ, সাথে মিলে যাবে নয়। এই প্রথম প্যারাতেই ওটা লেখা আছে, প্রজ্ঞপ্তি কাকে বলে। সংজ্ঞার সাথে মিলে যায় না বলতে প্রজ্ঞপ্তির হ্যাঁ, সংজ্ঞা, প্রজ্ঞপ্তিতে সংজ্ঞা একই রকম মিলে যায় মনে হয় বলতে। সংজ্ঞা আর প্রজ্ঞপ্তি। হ্যাঁ, কিছু কিছু বিষয়ে ওরকম বলতে পারেন। আরো বিস্তারিত এখানে আমরা আস্তে আস্তে জানবো। হ্যাঁ, দীপেন বাবু কি বুঝছেন বলেন তো? প্রজ্ঞপ্তি সংজ্ঞা বলতে কিছু পার্থক্য আছে বলতে? হ্যাঁ, আচ্ছা, পার্থক্য আছে, এটা আমরা এখানে জানবো। দীপেন বাবু এই 3 লাইন আলোচনা করেন। কোনো বিষয়কে আসলে আমরা না, ওগুলো দরকার নাই, এরকম বলার দরকার নাই। এখানে যেটা আছে 3 লাইন, এগুলো বুঝেন আগে। নাম, রূপ, প্রজ্ঞপ্তি এই 3 প্রকারের মধ্যে রূপ, নাম, প্রজ্ঞপ্তি এই 3 প্রকারের মধ্যে রূপ হচ্ছে যে দেহ বা রূপস্কন্ধ মাত্র। এদূর পর্যন্ত বুঝছেন? আমাদেরকে আলোচনা করবে যে প্রজ্ঞপ্তি, কিন্তু এটার আগে আরো রূপ এবং নাম এই দুটোটাও এখানে
সংযুক্ত করে আলোচনা করা হচ্ছে, কেমন? তাহলে রূপ হচ্ছে যে দেহ রূপ স্কন্ধ মাত্র, রূপ স্কন্ধ মাত্র, এবং নাম হচ্ছে যে চিত্তচৈতসিক সংখ্যাত, চিত্তচৈতসিক সংখ্যাত, চারি ও রূপস্কন্ধ ও নির্বাণ। এটা হচ্ছে যে নামস্কন্ধের মধ্যে চিত্তচৈতসিক নির্বাণ, নির্বাণ। নির্বাণ আনার কি কারণ? চিত্ত চৈতসিক সংখ্যাত চারি অরূপস্কন্ধ ও নির্বাণ। কিন্তু নাম ব্যতীত, নাম বাদ দিলে প্রজ্ঞপ্তি দ্বিবিধ, মানে নামের সিস্টেম যদি বাদ দিয়ে রাখি দিই তাহলে হচ্ছে যে প্রজ্ঞপ্তি দুই প্রকার, এটা নামের হিসাব বাদ দিয়ে, বচনীয় ও বাচক। উদাহরণ স্বরূপের মধ্যে আছে পর্বত, ভূমি, এগুলো হচ্ছে যে আমরা প্রজ্ঞপ্তি মাত্র, এগুলো কিন্তু মহাভূতের প্রবর্তিত আকার, অর্থাৎ চারি মহাধাতুর, চারি মহাভূতের বিভিন্ন রূপায়িত অবস্থা, প্রবর্তিত আকার অনুসারে নাম প্রাপ্ত হইয়াছে। পর্বত, ভূমি ইত্যাদি। সেই রূপ গৃহ, রথ, শকট প্রভৃতিও প্রজ্ঞপ্তি। একই রূপে আমরা যে যে জিনিসগুলোকে এভাবে ডাকি, গৃহ, ঘর, গাড়ি সহ এগুলো সবগুলোই হচ্ছে প্রজ্ঞপ্তি। দ্রব্য সম্ভারের বিশেষ আকারে সন্নিবেশন হইতে নাম প্রাপ্ত হইয়াছে। এই বিষয়গুলোকে, এই জিনিসগুলোকে চিহ্নিত করার জন্য, বিশেষণ করার জন্য মহাভূত বললে তো আর এগুলো চেনা যাবে না। মহাভূত বললে তো মহাভূত, চারি মহাভূত, কিন্তু এগুলোকে আলাদা আলাদা করে বুঝতে হলে, জানাইতে হলে পর্বত বলতে হয় আমাদেরকে, ভূমি বলতে হয়, তারপরে গৃহ বলতে হয়, রথ বলতে হয়, শকট বলতে হয় ইত্যাদি। এগুলো হচ্ছে যে প্রজ্ঞপ্তি। কিন্তু বিষয়গুলো কিন্তু এগুলো চারি মহাভূত, প্রকান্তরে সবগুলো নাকি না, প্রকান্তরে সবগুলো কিন্তু চারি মহাভূত। তো এটাকে আমরা চিহ্নিত করার জন্যে আমরা শকট প্রভৃতি ও প্রজ্ঞপ্তি দ্রব্য সম্ভারের বিশেষ আকারে সন্নিবেশ হইতে নাম প্রাপ্ত হয়। বিশেষ আকারে মানে সাজানোর জন্য, সন্নিবেশন করানোর জন্য এই নাম দেওয়া হইয়াছে। পুরুষ, পুদ্গল ইত্যাদিও প্রজ্ঞপ্তি। আমরা বলি পুরুষ, পুদ্গল, মানুষ বলি না, এগুলোও কিন্তু প্রজ্ঞপ্তি। পঞ্চস্কন্ধেরই কর্ম অনুসারে বিভিন্ন অভিব্যক্তি। পঞ্চস্কন্ধের তারতম্যতা অনুসারে পুরুষ বলি, পুদ্গল বলি,
ইত্যাদি প্রজ্ঞপ্তিতে এটা কর্ম অনুসারে বিভিন্ন অভিব্যক্তি করা হয়। বান্তে বলে এখানে উপরের লাইনে ওই এবং নাম চিত্ত চৈতসিক সংখ্যাত চারি রূপ স্কন্ধ বলতে ওইখানে ওই বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এগুলি হবে না বান্তে? হ্যাঁ, এইটা বলতেছি উপরের দ্বিতীয় লাইনে ওই নাম চিত্ত চৈতসিক এবং সংখ্যাত চারি অরূপ স্কন্ধ ও নির্বাণ। এই অরূপ স্কন্ধটা ওই বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এগুলো হবে যেন বান্তে না? হ্যাঁ। তারপরে দিক, কাল ইত্যাদিও প্রজ্ঞপ্তি। এগুলো হচ্ছে যে চন্দ্র সূর্যের আবর্তনাদিতে নির্ভর করিয়া নামকরণ করা হইয়াছে। এগুলোও কিন্তু প্রজ্ঞপ্তি, দিক, কাল এগুলো। কূপ, গুহা ইত্যাদি প্রজ্ঞপ্তি। এটা কূপ বলি যে আমরা কোন জায়গাকে কূপ, কূপ বলতে কূপ বুঝি একরকম, গুহা জিনিস কিন্তু আলাদা। দুটোটা কিন্তু রূপকলাপের অস্পষ্টতা মাত্র। এটাও খালি দেখা যায়, ওটাও খালি দেখা যায়, কিন্তু দুটোটাকে আমরা কূপ বলি না। গুহা গুহা, কূপ কূপ। হ্যাঁ, দুইটা কিন্তু বেশ কম আছে। হ্যাঁ, কিন্তু মূল ঘটনা কিন্তু কি, ওই যে রূপকলাপের অস্পষ্টতা, সেই জায়গাতে আমরা রূপকলাপগুলো দেখি না। এখানে একটা কথা আছে, রূপকলাপের অস্পষ্টতা, তার মানে এখানে আছে, আমরা ওগুলো আমাদের চোখে স্পষ্ট না। বুঝছেন এই কথাটা? বাঁধে কূপ তো যখন শূন্য শূন্য একটা জায়গা বলছে, বা হ্যাঁ। গুহাটাও শূন্য জায়গা, ওই অস্পষ্টতাই বলছে মনে হচ্ছে। হ্যাঁ, এখানে রূপের দুইটা অস্পষ্ট। বিষয় হতে পারে, আমি একদম শিওর না। দুইটা বিষয় হতে পারে, যে যেমন এখানে শূন্য কিন্তু রূপকলাপ তো আছে, এখানে রূপকলাপ আছে কিনা নাই শূন্যের মধ্যে? আছে বানতে, আকৃতির দিক থেকে, হ্যাঁ, আকৃতির দিক থেকে একটা রূপ তো থাকবেই। মানে যখন মাটির ভিতরে যখন গর্তটা করা হয়, একটা শূন্য জায়গা না সৃষ্টি না, হয়, কিন্তু এখানে এখানে আমার দেখলেই সামনের বোঝা কথা যায়। বলতেছি, এখন আমার সামনের কথা বলতেছি, আমার সামনে খালি জায়গাটার কথা। এখানে কি রূপকলাপ আছে? না, দীপেন বাবু বলেন, আপনার সামনে যে খালি জায়গা আছে এখানে রূপকলাপ আছে? আমরা নাইলে নিঃশ্বাস কেমনে নিচ্ছি? তো এগুলো নিঃশ্বাস নিচ্ছি যেগুলো বাতাস না, এগুলো রূপ না, অক্সিজেন গুলো। এভাবে সর্ব জায়গাতে এই রূপকলাপ আছে, কিন্তু এটা আমরা দেখি না, আমাদের চোখে এটা স্পষ্ট। অণুবীক্ষণ যন্ত্র আনেন তখন দেখবেন আর কি, অথবা আপনারা এমনিও দেখতে পারেন। ওই অনেক সময় সূর্যের আলো পড়ে যে ছোট্ট একটা ছিদ্র দিয়ে, বেড়ার ছিদ্র দিয়ে লড়াচড়া করে ছোট ছোট ইয়াগুলো, বাতাসের সঙ্গে ভাসা পদার্থগুলো, দেখেছেন এরকম? হ্যাঁ, তো এইভাবে আছে, এগুলোও আছে। সেটা ছাড়াও সরাসরি বাতাস তো একদম দেখাই যাচ্ছে না, সেটাও আছে। সেটাও মাঝে মধ্যে আপনারা খুব গরম কিছু হিট থাকলে, হিটের মধ্যে একটা কিরকম একটা আবরণ একটা মাঝে মধ্যে এরকম দেখবেন, কিছু হিট দিলে বাতাসগুলো তখন আরেক রকম আকার ধারণ করে, একটা অন্য অন্য ধরনের একটা ইয়ে হয়। এটা তখন দেখা যায়, আমাদের খালি চোখে আমরা তখন দেখতে পাই। যে যাই হোক, আমরা এটা পুরো সুন্দর করে কালকে আলোচনা করবো। হ্যাঁ, আজকে সময় শেষ। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা
অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এই রূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু।